ষষ্ঠী তিথি না হলেও কেন নীলের পুজোকে বলা হয় নীল ষষ্ঠী? মায়েরা তাদের সন্তানের মঙ্গলার্থে, দীর্ঘ জীবন কামনার্থে দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে এই ব্রত করে থাকেন। তাহলে কেন সেই ব্রতটিকে বলা হয় নীল ষষ্ঠীর ব্রত? এই ব্রতের মাহাত্ম্য কী? এর পেছনে কোন পৌরাণিক কাহিনী লুকিয়ে আছে, যার ফলে সন্তানের মঙ্গলার্থে বাংলার ঘরে ঘরে প্রায় প্রত্যেক মায়েরাই এই ব্রত পালন করে থাকেন? আমরা প্রত্যেকেই জানি যে কোনো ব্রত উপবাস সফল হয় যদি সঠিকভাবে নিয়ম বিধি অনুসারে সেই ব্রতের উপবাস করা হয়ে থাকে। আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নীল ষষ্ঠীর ব্রত মাহাত্ম্য এবং উপবাসের নিয়ম বিধি, কারণ উপবাস সঠিকভাবে না করলে কোনো ব্রতই সফল হয় না। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা, সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, বাংলার মায়েদের এই চিরন্তন প্রার্থনাই ধরা পড়ে নীল ষষ্ঠীর ব্রতয়ে। চৈত্র সংক্রান্তির আগের দিন প্রচণ্ড গরমের মধ্যে সারাদিন নির্জলা উপবাস করে সন্তানের মঙ্গল প্রার্থনা করে থাকেন মায়েরা। বাংলার 12 মাসে 13 পার্বণের অন্যতম নীল ষষ্ঠীর ব্রত। তবে এই ব্রতর বিশেষত্ব হলো যে এতে ষষ্ঠী দেবী নন, পূজিত হন মহাদেব। কেন নীল ষষ্ঠীতে শিবের পুজো করা হয় চলুন জেনে নিই। নীল ষষ্ঠীর পরের দিন চৈত্র সংক্রান্তি, আর এর পরের দিন হচ্ছে পয়লা বৈশাখ। গ্রাম বাংলায় চৈত্র সংক্রান্তিতে চড়ক পুজো করা হয়। চড়ক উপলক্ষে গাজনের মেলা বসে গ্রাম বাংলার অনেক স্থানে। পুরাণ অনুসারে নীল ষষ্ঠীর এই বিশেষ দিনেই মহাদেবের সঙ্গে নীল চণ্ডিকা বা নীলাবতীর বিয়ে হয়েছিল। মহাদেব নিজে হলেন নীলকণ্ঠ, আর তার সঙ্গে এদিন নীলচণ্ডিকা বা নীলাবতীর বিবাহ হয়েছিল বলেই এই দিনটি নীল ষষ্ঠী নামে পরিচিত। দক্ষযজ্ঞে স্বামীর অপমান সহ্য করতে না পেরে দেহত্যাগ করেছিলেন শিবের পত্নী সতী। তারপর নীলধ্বজ রাজার ঘরে নতুন করে জন্মগ্রহণ করেন তিনি। নীলাবতী নামের সেই কন্যার বিয়ে হয় শিবের সাথে। সেই কারণে নীলষষ্ঠী চৈত্র সংক্রান্তি এবং গাজনে শিব দুর্গার বিয়ের উৎসব হিসাবেও পালিত হয় অনেক জায়গায়। গাজনের সময় শিব ও পার্বতী সেজে অনেকে গ্রাম বাংলায় ঘুরে ঘুরে ভিক্ষা সংগ্রহ করেন। প্রাচীনকাল থেকেই এদিন মহাদেব ও নীলচণ্ডিকার বিবাহের দিন হিসাবে পালিত হয়ে আসছে। তবে নীলষষ্ঠীতে সন্তানের মঙ্গল কামনা করে উপবাস রাখার যে প্রথা, সেটি অনেক পরে শুরু হয়। এক ব্রাহ্মণ ও ব্রাহ্মণীর বারবার সন্তান জন্মেই মারা যাচ্ছিল। মনের দুঃখে তারা সংসার ত্যাগ করে তীর্থ ভ্রমণে বেরিয়ে পড়েন। বারাণসীতে আসার পর সেখানে এক বৃদ্ধা এসে ওই ব্রাহ্মণীকে চৈত্র সংক্রান্তির আগের দিন নীল পুজো করার পরামর্শ দেন। সন্তান লাভ করতে সারাদিন নির্জলা উপবাস থেকে সন্ধ্যায় শিবের ঘরে বাতি জ্বালিয়ে জল খাওয়ার উপদেশ দেন তিনি। এইভাবেই শুরু হয় নীল ষষ্ঠীতে মায়েদের সন্তানের মঙ্গল কামনায় ব্রত রাখার প্রথা। আশা করি বন্ধুরা আমি সুন্দরভাবে বোঝাতে পেরেছি যে কেন নীল ষষ্ঠীর দিনে নীলের পুজো করা হয়, দেবাদিদেব মহাদেবের পুজো করা হয় সন্তানের মঙ্গলার্থে। এবার আমি আপনাদের বলে দেব যে এই দিন আপনারা কিভাবে উপবাস রাখবেন। অনেক মায়েরা আছেন যারা উপবাসের সঠিক নিয়ম বিধি জানেন না। অনেক মায়েরা এমন আছেন হয়তো এবছর প্রথম তারা নীল ষষ্ঠীর ব্রত করছেন, তাই সঠিক নিয়ম বিধি সম্বন্ধে তারা অবগত নন। আজকের পর্বে আমি আপনাদের বলবো নীল ষষ্ঠীর ব্রত উপবাসের সঠিক নিয়ম বিধি, অর্থাৎ শাস্ত্রে যা উল্লেখিত আছে। নীল ষষ্ঠীর ব্রত করলে আগের দিন কিন্তু নিরামিষ আহার গ্রহণ করতে হবে এবং একবার হবিষান্ন বা নিরামিষ অন্নাহার আপনারা একবার গ্রহণ করতে পারেন। পরের দিন ব্রত করবেন বলে তার আগের দিন কিন্তু 3 বার বা 2 বার অন্ন গ্রহণ করা যাবে না। আপনারা সারা দিনে একবারই অন্ন গ্রহণ করতে পারবেন। বাকি সময় আপনারা ফল খেতে পারেন, তবে কোনোভাবেই আমিষ জাতীয় খাবার কিন্তু নীল ষষ্ঠীর আগের দিন খাবেন না। নীল ষষ্ঠীর আগের দিন একবার হবিষান্ন বা নিরামিষ ভাত আপনারা খেতে পারেন। এবার আসি
পুজো বা উপবাসের দিন। নীলষষ্ঠীর দিন নিয়ম অনুসারে মায়েরা সারাদিন নির্জলা উপবাস রাখেন এবং সেই উপবাস চলে সন্ধে পর্যন্ত। সন্ধেবেলায় শিবলিঙ্গে জল অভিষেক করে এবং নিয়মবিধি অনুসারে পুজো পালন করে তারপর নীলের ঘরে বাতি দিয়ে অর্থাৎ ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করে নীলষষ্ঠীর ব্রত সম্পন্ন হয় এবং ব্রত সম্পন্ন হয়ে যাওয়ার পরে মায়েরা জল গ্রহণ করেন। এই হচ্ছে উপবাসের নিয়ম। এবং তারপর অর্থাৎ সন্ধেবেলা হয়ে যাওয়ার পরে, সন্ধ্যের পরে যখন আপনারা পুজো দিয়ে সম্পূর্ণ করে ফেলবেন, তারপরে অনেকে সাবু মাখা খান, অনেকে ফল মিষ্টি খান, অনেকে দুধ বা দই জাতীয় কোনো জিনিস খান, অনেকে লস্যি খান। অনেক রকম ফল কেটে ফলের স্যালাড মতো বানিয়েও খাওয়া যেতে পারে, তাছাড়া ফলের জুসও খাওয়া যেতে পারে। তবে অনেকে গরম খাবারও খেয়ে থাকেন, যেমন আটা বা ময়দার তৈরি জিনিস, লুচি পরোটা ইত্যাদিও করেন। অনেকে সাবুর খিচুড়ি বানিয়ে খেয়ে থাকেন, সেটাও খাওয়া যেতে পারে। তবে সমস্ত কিছুই কিন্তু সূর্য অস্ত হয়ে যাওয়ার পরে অর্থাৎ সন্ধেবেলার পরে আপনারা খেতে পারেন। তবে অনেক মায়েরাই পছন্দ করেন নীলষষ্ঠীর দিনে ঠান্ডা জাতীয় খাবার খাওয়া, অর্থাৎ ঠান্ডা জাতীয় ফল, দুধ, দই, মিষ্টি, সাবু ইত্যাদি খেয়েই তারা নীলষষ্ঠীর দিনটি কাটাতে চান। তারা সূর্যাস্ত হয়ে যাওয়ার পরেও অনেক মায়েরাই আছেন যারা গরম খাবার সেই দিন খান না। এই হচ্ছে নীলষষ্ঠীর ব্রতের উপবাসের সঠিক নিয়ম, প্রকৃত নিয়ম। কিন্তু এই প্রচণ্ড গরমের মধ্যে অনেক মায়ের পক্ষেই সারা দিন নির্জলা উপবাস রাখা সম্ভব হয় না। হয়তো অনেকের কোনো ওষুধ নেওয়ার থাকে, অনেকের শারীরিক নানা রকম অসুবিধা থাকে, যার জন্য নির্জলা উপবাস রাখা অনেক মায়েদের পক্ষেই শারীরিক অসুস্থতার কারণে বা অন্য কোনো পারিপার্শ্বিক কারণে অনেক সময় সারা দিন উপবাস রেখে সন্ধেবেলা পুজো করা সম্ভব হয়ে ওঠে না। সেক্ষেত্রে আপনারা একটি কাজ করতে পারেন, আপনারা দুপুর 12টা অবধি উপবাস রাখতে পারেন এবং দুপুর 12টার পরে শিবলিঙ্গ অভিষেক করে নেবেন, পুজো সম্পন্ন করে নেবেন এবং তারপরে আপনারা ফলাহার করতে পারেন অথবা ফলের জুস খেতে পারেন বা সাবু মাখা খেতে পারেন। ঠান্ডা কোনো খাবার আপনারা খেতে পারেন এবং ওষুধ খাওয়ার জন্য আপনারা জলও খেতে পারেন, তবে সেটা পুজো সম্পন্ন হয়ে যাওয়ার পরে। এবং সন্ধেবেলা ঘিয়ের বাতি অবশ্যই প্রজ্বলিত করবেন, সেটি ছাড়া কিন্তু নীলষষ্ঠীর ব্রত সম্পূর্ণ হয় না। মায়েরা সন্তানদের মঙ্গলই চায়, সেই বিষয়ে কোনো দ্বিমত নেই। তাই যদি শারীরিক অসুস্থতার কারণে বা অন্য কোনো কারণেও আপনাদের সামান্য জল গ্রহণ করতে হয় বা একটা ফল খেতে হয়, সেটা নিয়ে আপনারা দুশ্চিন্তা করবেন না। আপনার ভক্তি ভাবটাই হচ্ছে ব্রত উপবাসের প্রধান উপকরণ। অর্থাৎ আপনি ভক্তি নিয়ে দেবাদিদেব মহাদেবের কাছে যদি সন্তানের মঙ্গল প্রার্থনা করেন, সে প্রার্থনা আপনার অবশ্যই সফল হবে। বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে কিপ গ্রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।